আমাদের দেখতে দেখতে 6টা ব্যাকরণের ক্লাস চলে গেছে। আজকে আমাদের 7 নম্বরটা ক্লাস, যেটা আমরা হচ্ছে বাক্য গঠন এবং বাক্য সম্পর্কিত আলোচনা করব। তো আপনারা যারা ইতিমধ্যে এই ক্লাসগুলো করেছেন, আপনারা হচ্ছে আমি গত ক্লাসও বলেছিলাম, সে বিষয়টা হলো আমাদের ক্লাস কিন্তু করলে শুধু হবে না। আপনারা ক্লাসটাকে যদি ফ্রুটফুল করতে চান, এখানে আপনাদের কয়েকটা বিষয় ফলো করতে হবে। প্রথমত আমি আপনাকে স্টেপ বাই স্টেপ লিখে দিই। এক নম্বর হচ্ছে প্রথমত হচ্ছে আপনাদের এখানে ক্লাস করতে হবে। আপনারা শুরুর দিকে আমাদের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করে ফেলবেন, যারা একদম নিউ, যারা এনটিআরসি হাই এবং ড্রাই যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে। আর যারা এমনি নর্মালি প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে না, যারা আসলে জবটা চান, আসলে জবটা আপনার দরকার, তাদেরকে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে প্রথমে হচ্ছে আপনারা ক্লাসগুলো করে ফেলবেন। কারণ আপনি ধরেন একটা বিষয় সম্পর্কে আপনি অনেক কিছু জানেন, আপনার থেকে কিছুটা হলেও আমি কিন্তু অভিজ্ঞ আছি। তো সেই বিষয়টা হলো আপনি যে বিষয়টা আপনি জানেন এর বাইরেও কিন্তু আমি আরও অনেক বিষয়গুলা বা যারা এক্সপার্টিস, যারা সাবজেক্টিভ যে ক্লাসগুলো নেই, তারা কিন্তু আপনার চেয়েও 2-1টা লাইন হলেও বেশি জানে। আপনি ক্লাস করবেন মূলত ওই 2-1টা লাইন জানার জন্য, অর্থাৎ আপনি যতটুকু জানেন তার চেয়ে আর একটু বেশি জানার জন্যই মূলত আপনাদের এই ক্লাসগুলো করতে হবে। তো অবশ্যই ক্লাসগুলো করতে হবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে ক্লাস করার পরে পিডিএফটা পড়ে ফেলবেন। পিডিএফটা পড়বেন, এটা হলো কম্পালসারি কাজ। 3টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিব যে আপনি শুধু এনটিআরসি না, আপনি এর বাইরেও যে চাকরিগুলো করবেন, যে চাকরিগুলো আপনি আবেদন করেছেন, এখানে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। কারণ এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের এই বিষয়টা শেয়ার করছি। আর 3 নম্বরে রয়েছে কোয়েশ্চন সলভিং, অর্থাৎ আপনি আজকে যে টপিক্সটা পড়তেছেন সেই টপিক্সটার উপরে বিভিন্ন জব সলিউশনে বা বিভিন্ন পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন এসেছে, আপনারা এই প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। তাহলে এই সলভ করার মাধ্যমে আপনাদের নতুন নতুন বিষয়গুলো জানা হবে, যে বিষয়গুলো আপনারা এতদিন পর্যন্ত মনে হইতো কঠিন, সে কঠিন বিষয়টা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে এই 3টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন, আপনার চাকরিটা ইনশাল্লাহ নিশ্চিতভাবে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমাদের বাক্য সম্পর্কিত। আমরা আজকে হচ্ছে বাক্য নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে বাক্য বিষয়টা কি। বাক্য গত ক্লাসে আমাদের দেখেন, আমাদের ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে প্রথমে আমরা ধ্বনি বা বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম। ধ্বনি বা বর্ণ থেকে শব্দ গঠনের মাধ্যমে আমরা শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। এই শব্দ থেকে আমরা পদ, শব্দের সাথে বিভক্তি যুক্ত করে আমরা গত ক্লাসে পদ নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে সেই পদ বা শব্দের সমষ্টির মাধ্যমে যে বাক্য গঠিত হয় সে বাক্য নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখি যে বাক্য বা বাক্য গঠন সম্পর্কিত কি, এখানে আমাদের বেসিক কিছু আলোচনা রয়েছে। আপনারা এই বেসিক আলোচনাগুলো চাইলে আপনারা একটু পড়তে পারেন। যেমন এখানে বলা হচ্ছে যে ভাষা বিজ্ঞানের মধ্যে 4টা শাখা বিদ্যমান। একটা হলো ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। সেই 4টা শাখার মধ্যে যে শাখার মধ্যে বাক্যের গঠন, বাক্যের বিন্যাস, বাক্যের সম্প্রসারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, তখন তাকে বলা হয় বাক্যতত্ত্ব। তাহলে বাক্যের সংজ্ঞা বা বৈশিষ্ট্য কি? তাহলে বাক্যের অর্থ হলো কথ্য বা কথিত বিষয়, অর্থাৎ আমরা যে বিষয়টা মুখে বলি, যে বিষয়টা আমরা মুখের মাধ্যমে প্রকাশ করি, সেটাই মূলত এক ধরনের বাক্য। তাহলে এই মুখের মাধ্যমে আমরা যখন কথা প্রকাশ করি, তখন এখানে কিন্তু আমরা কিছু কিছু শব্দ ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি? কিছু কিছু শব্দ ব্যবহার করি, এবং এই শব্দগুলোকে একত্রিত নিয়ে মূলত আমরা বাক্য তৈরি করি। তাহলে এই শব্দগুলোর মাধ্যমে যদি আমরা মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি, তখন তাকে কিন্তু বাক্য বলা হয়। তাহলে আমরা যদি বাক্য বলি, বাক্য কাকে বলে? যথাযথ শব্দবোধক, শব্দের মাধ্যমে সমন্বিত অর্থবোধক বা অর্থ ব্যাপক যদি কোনো কিছু প্রকাশ করে এবং তার মাধ্যমে যদি আমাদের মনোভাবটা প্রকাশ পায়, তখন তাকে বলা হয় বাক্য। তাহলে যে সকল শব্দ বা পদ মিলে বাক্যের মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পাওয়া যায়, তাকে বলা হয় বাক্য। তাহলে আমরা জানি যে ভাষার মূল উপকরণ হলো বাক্য। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এই জিনিসটা আমরা একটু আবার দেখি, এটা আমাদের অনেকের হয়তো মনে থাকে না। ধ্বনি বা বর্ণ, এর সাথে হচ্ছে শব্দ, এর সাথে হলো এরপর হচ্ছে বাক্য, এবং সেখান থেকে আমরা পাচ্ছি ভাষা। তাহলে এই ভাষার মূল উপকরণ হচ্ছে কি? বাক্য। এটা হলো উপকরণ, এই জিনিসটার নাম হলো উপকরণ। আর ভাষার মূল উপাদান হচ্ছে কি? ধ্বনি। এটা হলো উপাদান। তাহলে এটা হলো উপকরণ। উপকরণ সবসময় কি হবে বলছিলাম? উপকরণ সবসময় হবে আগের। তাহলে ভাষার মূল উপকরণ হবে বাক্য, বাক্যের মূল উপকরণ হবে শব্দ, বাক্যের মূল উপকরণ হবে শব্দ, আর শব্দের মূল উপকরণ হবে কি? ধ্বনি বা বর্ণ। আর ভাষা, বাক্য, বাক্য এবং শব্দ, এদের প্রত্যেকের উপাদান হবে কি? ধ্বনি বা বর্ণ। তাহলে আপনারা চিত্রটা একটু ভালো করে খেয়াল করবেন, যেটা আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম
যে তাহলে ভাষার মূল উপকরণ হলো বাক্য, আর বাক্যের মূল উপকরণ কি হবে? এই যে বাক্যের মূল উপকরণ, এটা হলো সব উপকরণ, বাক্যের মূল উপকরণ হবে শব্দ। আবার আমি বলেছিলাম যে ভাষার ক্ষুদ্রতম একক, এটা হলো ক্ষুদ্রতম একক, এটা হচ্ছে কি? ক্ষুদ্রতম একক, আর এটা হলো বৃহত্তম একক। তাহলে যে একটা ছোট্ট চিত্রের মাধ্যমে আপনারা এই সম্পর্কিত প্রশ্নের কিন্তু উত্তর করতে পারবেন। তাহলে ভাষার উপকরণ বা বৃহত্তম একক হলো বাক্য, বাক্যেরই উপকরণ বা বৃহত্তম একক হলো শব্দ, শব্দের ক্ষেত্রে হবে ধ্বনি বা বর্ণ। ভাষা, বাক্য, শব্দ প্রত্যেকেরই ক্ষুদ্রতম একক বা উপাদান হবে কি? ধ্বনি বা বর্ণ। তাহলে আর বাক্যের মূল উপকরণ হবে কি? শব্দ বা পদ। কতগুলো শব্দ বা পদ মিলে বাক্য গঠিত হলো? যে কোনো শব্দ বা পদ মিলে কিন্তু আমরা চাইলেও কি করতে পারবো না? বাক্য তৈরি করতে পারবো না। যদি একটু জুম করি, একটু জুম করা যাচ্ছে না। আচ্ছা তাহলে আমরা একটু দেখি, তাহলে কতগুলো শব্দ বা পদ মিলে বাক্য গঠিত হলো? যে কোনো শব্দ বা শব্দ সমষ্টিতে বাক্য বলা যাবে না। তাহলে আমরা যে কোনো শব্দ বা পদ মিলে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো না। তাহলে বাক্য তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো বাক্যের মধ্যে অবশ্যই কি থাকতে হবে? একটা অর্থ থাকতে হবে। বাক্যের মধ্যে কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। বাক্যের মধ্যে আমাদের অর্থ থাকতে হবে। একটু আচ্ছা, হয়েছে আমাদের। তাহলে বাক্যের মধ্যে আমাদের কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। তাহলে যে সকল পদ সমষ্টির মাধ্যমে আমরা আমাদের মনের ভাবটা সম্পূর্ণভাবে ভাষার মাধ্যমে প্রকাশ করব, এই ভাষারই লিখিত রূপ হলো একটা বাক্য। তাহলে এখানে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো, একটা বাক্যের মধ্যে আমাদের অবশ্যই কি থাকবে? একটা বাক্যের মধ্যে আমাদের অবশ্যই এটা ক্রিয়াপদটাকে দৃশ্যমান রাখতে হবে। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের যে কোনো শব্দের মধ্যে বিশেষ্য বিশেষণ সর্বনাম না থাকতে পারে, কিন্তু অবশ্যই কি থাকতে হবে? ক্রিয়াপদ থাকতে হবে। ক্রিয়াপদটা উজ্জ্বল থাকতে পারে বা ক্রিয়াপদটা অনেক সময় সরাসরি থাকতে পারে। তাহলে একটা বাক্য গঠিত হওয়ার জন্য প্রধান যে সত্য, বাক্য গঠিত হওয়ার প্রধান সত্য হলো কি? এটা হলো প্রধান সত্য। একটা বাক্য গঠিত হওয়ার প্রধান সত্য হলো বাক্যের মধ্যে অবশ্যই কি থাকবে? ক্রিয়াপদ থাকবে। এটা হলো প্রধান সত্য। আপনারা এই জিনিসটা একটু মনে রাখবেন। একটা বাক্য গঠিত হওয়ার প্রধান সত্য হচ্ছে কি? বাক্যটার মধ্যে কি থাকবে? ক্রিয়া থাকবে। এবার আমরা একটু দেখি যে সার্থক বাক্যের গুণ। তাহলে আমরা শুরুর দিকে বলেছিলাম যে শব্দ বা পদের বিন্যাসের মধ্যে আমরা চাইলে বাক্য গঠিত করতে পারি, সেটার অর্থপূর্ণ মনোভাব প্রকাশ করলে তাকে বাক্য বলা হবে। এর বাইরেও কিন্তু বাক্যের আরও কিছু গুণ রয়েছে। তাহলে শব্দ বা পদবিন্যাসের মাধ্যমে আমরা যদি মনোভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলি। একটি সার্থক বাক্য, তবে বাক্য কিন্তু অনেক সময় মনোভাব প্রকাশ করার পরেও কিন্তু সার্থক বাক্য গঠিত হয় না। তাহলে একটি সার্থক বাক্য তৈরি করার জন্য আমাদের তিনটা সত্য মনে রাখতে হবে। এই তিনটা সত্য দিয়েছেন তিনি হলেন বিশ্বনাথ কবিরাজ। এটা একটু মনে রাখতে হবে। তাহলে বিশ্বনাথ কবিরাজ ইনি হলেন সংস্কৃত ব্যাকরণবিদ। সংস্কৃত ব্যাকরণবিদ, সংস্কৃত ব্যাকরণবিদ। জ্যোতিভূষণ চাকি তিনি বাক্য সম্পর্কিত একটা বিশ্লেষণ দিয়েছিলেন। এই বিশ্লেষণটাকে আরও বেশি সংজ্ঞায়িত বা রূপায়িত করেছিলেন, তিনি হলেন বিশ্বনাথ কবিরাজ। এই বিশ্বনাথ কবিরাজের মধ্যে একটি সার্থক বাক্য হওয়ার জন্য তিনটা সত্য ফলো করতে হবে। একটা হলো বাক্যের অর্থসংগতি থাকতে হবে, অর্থাৎ যে বাক্যটাকে আমরা তৈরি করব সেই বাক্যের মধ্যে অর্থসংগতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে অন্য পদের আকাঙ্ক্ষা থাকতে হবে, অর্থাৎ এই বাক্যের মধ্যে অন্য একটা পদ আকাঙ্ক্ষা থাকতে হবে। এবং 3 নম্বর হচ্ছে যে এই পদগুলোর মধ্যে পরস্পর অম্বিত পদগুলো কাছাকাছি থাকতে হবে। এখন অম্বিত মানে হচ্ছে সম্পর্ক। অম্বিত শব্দের অর্থ হলো কি? সম্পর্ক। অর্থাৎ এই পদগুলোর সাথে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক বিদ্যমান থাকবে। তাহলে এই তিনটা সত্য যদি একটা বাক্য ফিল আপ করতে পারে, তখন সেই বাক্যটাকে একটা কি বলা হবে? সার্থক বাক্য বলা হবে। এখন আমরা একটু দেখি এই সংজ্ঞা থেকে এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করে পরবর্তীতে বাংলা ভাষায় যারা ব্যাকরণ রচনা করেছেন তারা বলেছেন যে একটা বাক্য হওয়ার জন্য তিনটা সত্য বিদ্যমান। একটা হলো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এবং এগুলো কিন্তু ইংরেজি নামটা একটু মনে রাখতে চেষ্টা করবেন। একটা হলো এক্সপেক্টেন্সি, এটা আমাদের লাগবে না, কিন্তু আমাদের প্রক্সিমিটিটা লাগবে। প্রক্সিমিটি মানে হচ্ছে আসক্তি, এবং প্রপার্টি অর্থ হলো যোগ্যতা। প্রপার্টি শব্দ অর্থ হলো যোগ্যতা। তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা এই তিনটা যদি বাক্যের মধ্যে থাকে তখন তাকে বাক্যের সার্থক বলা হবে। তাহলে আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা মানে হচ্ছে একটা বাক্য শোনার পরে, একটা বাক্যর একটা পদ শোনার পরে অন্য একটা পদ শোনার যে আগ্রহ তাকে বলা হয় আকাঙ্ক্ষা। যেমন আমি যদি লিখি যে পৃথিবী সূর্যের, যেমন আমি পৃথিবী বলার পরে কিন্তু আমাদের সূর্যের আকাঙ্ক্ষা শোনার আগ্রহ ঘটেছে। সূর্যের আমি লিখলাম, এরপরে লিখলাম চারিদিকে, লিখে আমি থেমে গেলাম। তাহলে চারিদিকে বলার পরে কিন্তু আমাদের আরও কিছু পদ শোনার আগ্রহ জন্মিয়েছে। এবং
আমি বলেছিলাম যে বাক্যের মধ্যে মাস্ট কি লাগবে, ক্রিয়াপদ লাগবে। তাহলে এখানে আমাদের ক্রিয়াপদ শোনার আগ্রহ জন্মেছে। তাহলে আমি যদি বলি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে ঘুরে শব্দটার মাধ্যমে কিন্তু আমাদের বাক্যটার পরিপূর্ণভাবে আকাঙ্ক্ষা পূর্ণ করেছে। অর্থাৎ আমাদের এরপরে কিন্তু আর কিছু শোনার ইন্টারেস্ট আমাদের থাকতেছে না। তাহলে যতটুকু পর্যন্ত আমাদের একটা বাক্যের আরেকটা পদ শোনার আগ্রহ থাকবে তাকে বলা হয় আকাঙ্ক্ষা। তাহলে আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা মানে হচ্ছে বাক্যের মধ্যে একটি পদ শোনার পরে অন্য একটি পদ শোনার যে আগ্রহ, সে আগ্রহটাই হচ্ছে যে আকাঙ্ক্ষা। তাহলে আমি পৃথিবী বলার পরে এরপরে কি আমাদের সেটা আগ্রহ জন্মেছে। পরে বললাম আমি সূর্য, সূর্যের পরে কি, তারপরে আমাদের আগ্রহ জন্মেছে। আমি বললাম চারিদিকে, চারিদিকে বলার পরে আমাদের আরও আগ্রহ জন্মেছে, সেটা হলো ঘুরে। এই ঘুরেটা শব্দটার মাধ্যমে আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিচ্ছি। তাহলে ফুল স্টপ দেওয়ার অর্থ হলো এরপর আমাদের কিন্তু সাধারণত আর আগ্রহ জন্মে না যে এরপর আমাদের কি হয়। তাহলে একটা বাক্য একটা পদ শোনার পরে পরপদে শোনার যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, তাকে বলা হয় আকাঙ্ক্ষা। তাহলে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে, ঠিক আছে। তাহলে এটা এরপর 2 নম্বরে রয়েছে আমাদের আসক্তি। তাহলে আসক্তি মানে হচ্ছে যে কি? আসক্তি মানে হচ্ছে যে বাক্যের মধ্যে যে পদগুলো রয়েছে এই পদগুলোর সুবিন্যস্তকরণই হচ্ছে আসক্তি। তাহলে আসক্তি শব্দের অর্থ হলো সুশৃঙ্খল পদবিন্যাস। আসক্তি, আসক্তি শব্দের অর্থ কি? আসক্তি শব্দের অর্থ হলো সুশৃঙ্খল পদবিন্যাস। অর্থাৎ বাক্যের একটা পদ শোনার পরে অন্য একটি পদ শোনার জন্য যে আগ্রহ, তাকে বলা হয় বাক্যের একটা পদ বলার পরে বাক্যের পদগুলোকে সুবিন্যস্তকরণ, অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল বা সুবিন্যস্তকরণটাই হলো আসক্তি। যেমন আমি যদি বলি যে, তাহলে এই বাক্যটাকে আমরা একটা পরিপূর্ণভাবে সার্থক বাক্য বলতে পারবো না, কারণ এই বাক্যগুলো যে পদগুলো, এই পদগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাল, বিতরণী, পুরস্কার, অনুষ্ঠান হবে আমাদের কলেজে। একটা পদের পরে একটা পদে শোনার আগ্রহটা কিন্তু পরিপূর্ণ ঘটেছে। অর্থাৎ এই বাক্যটার মধ্যে কিন্তু আমাদের আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ হয়েছে, কিন্তু আসক্তি পরিপূর্ণ হয় নাই। এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটা পদগুলোকে আমরা সুবিন্যস্তকরণ করতে পারি নাই। এখন একটা ইন্টারেস্টিং বিষয় আছে। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এটা আপনাদের, যদিও এটা আপনাদের জন্য কতটুকু লাগবে জানি না, কিন্তু এটা বিসিএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ। সে বিষয়টা হলো আসক্তির উপর ভিত্তি করে আমাদের বাক্যের একটা স্ট্রাকচার গঠিত করেছিল। এই যে আমি গত ক্লাসে আপনাদেরকে স্ট্রাকচার লিখে দিয়েছিলাম, সেটা হলো কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। এটা হলো আমাদের প্রত্যেকটা বাক্যের বেসিক স্ট্রাকচার। এটা হলো বেসিক স্ট্রাকচার। তাহলে এই আসক্তিটা নির্ভর করবে মূলত এই স্ট্রাকচারটাকে ফলো করে। আপনার একটা বাক্যের মধ্যে যদি আপনার কর্তা কর্ম ক্রিয়ার স্ট্রাকচার যদি ফলো করা হয়, সেই বাক্যটাকে আসক্তিযুক্ত বাক্য বলা হবে। এখন আমরা একটু দেখি। তাহলে আমরা এখানে কর্তা কর্ম অনুসারে সাজাই। তাহলে আমরা লিখেছিলাম, আমরা যদি বলি যে গতকাল বা কাল, আমরা যদি বলি যে গতকাল, এরপর আমরা কর্তা দিলাম আমাদের কলেজে, এরপর আমরা কর্ম দিলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আমরা যদি এইভাবে বাক্যটা লিখি তাহলে আমাদের কিন্তু বাক্যটা পরিপূর্ণভাবে প্রকাশ করছে। আমরা বললাম যে গতকাল আমাদের কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। তাহলে আমরা কর্তা কর্ম ক্রিয়া এই তিনটা স্ট্রাকচার কিন্তু আমরা ইজিলি ফলো করতে পারছি। তাহলে যে বাক্যের মধ্যে আমরা বাক্যের যে সাধারণ যে স্ট্রাকচার কর্তা কর্ম ক্রিয়া, এটা যদি ফলো করতে পারি তখন তাকে বলা হবে আসক্তিযুক্ত বাক্য। এরপর আমরা দেখি যে যোগ্যতা কি। যোগ্যতা হলো আমাদের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়েছে, বাক্যের স্ট্রাকচার অনুযায়ী কর্তা কর্ম ক্রিয়ার মাধ্যমে আসক্তিও পরিপূর্ণ হয়েছে, কিন্তু বাক্যের যে প্রয়োগগত যে অর্থ, অর্থাৎ বাক্যের যে অর্থ, তাহলে আমরা যখন শব্দ পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে একটা শব্দের দুইটা অর্থ রয়েছে। একটা হলো আক্ষরিক অর্থ আর 2 নম্বর হচ্ছে ব্যবহারিক অর্থ। তাহলে আমাদের এই দুইটার অর্থ যদি পরিপূর্ণভাবে, আক্ষরিক অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি পরিপূর্ণভাবে মিলে যায়, তখন তাকে বলা হয় যোগ্যতা সম্পন্ন বাক্য। অর্থাৎ বাক্যের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নামই হলো যোগ্যতা সম্পন্ন বাক্য। যেমন আমি বললাম যে আকাশে গরু উড়ে, আকাশে গরু উড়ে। তাহলে আপনি দেখেন এই বাক্যটা আকাঙ্ক্ষাও পরিপূর্ণ করেছে, আবার আসক্তি কর্তা কর্ম ক্রিয়া দিয়েও কিন্তু আসক্তিও পরিপূর্ণ করেছে, কিন্তু বাক্যের অর্থগত এবং ভাবগত অর্থের মধ্যে কিন্তু কোনো মিল নেই। কারণ আমরা জানি যে আকাশের মধ্যে কিন্তু গরু উড়ে না। আপনি যদি গরু বাদ দিয়ে আপনি যদি এখানে বলেন যে আকাশে পাখি উড়ে, আপনি বললেন যে আকাশে পাখি উড়ে, তাহলে এই বাক্যটা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারছে, তখন এটা হবে যোগ্যতা সম্পন্ন বাক্য। তাহলে একটা বাক্যের মধ্যে যদি এই তিনটা স্ট্রাকচার আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা পরিপূর্ণভাবে থাকে, তখন সেই বাক্যটাকে বলা হবে সার্থক যুক্ত বাক্য। তাহলে আমরা সার্থক যুক্ত বাক্য
এই বিষয়গুলো আমরা এতদিন পড়ে এসেছি। এখন আমরা একটু বিশ্লেষণের মাধ্যমে আমরা একটু দেখিয়েছিলাম এই বাক্যগুলো কিভাবে বিশ্লেষণ করা যায়। আচ্ছা, এরপর আমাদের রয়েছে আরো এই তিনটা স্ট্রাকচারের বাইরে গিয়েও কিন্তু অনেক সময় এই তিনটা স্ট্রাকচার পরিপূর্ণ করলেও কিন্তু আমাদের শব্দগত কারণে অনেক সময় বাক্যের সমস্যা হয়। তাহলে শব্দের যোগ্যতার সঙ্গে নিম্নলিখিত কয়েকটা বিষয় রয়েছে, যে বিষয়গুলোর মাধ্যমে আমাদের বাক্যটাকে আমরা আরও একটু স্পেসিফিকভাবে শুদ্ধ করতে পারি, যেটাকে আমরা বাক্যশুদ্ধি বলি। তাহলে বাক্যশুদ্ধি এখন আমরা একটু দেখবো যে বাক্যশুদ্ধি। তাহলে আমরা যখন সেকেন্ড ক্লাসে বানান সম্পর্কে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে বাক্যশুদ্ধি সম্পর্কে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। আজকে হচ্ছে আমরা বাক্যশুদ্ধি সম্পর্কে দেখব। তাহলে বাক্যশুদ্ধি মানে কি? আমাদের বাক্যের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাকে আরেকটু স্পেসিফিক করে বাক্যটাকে যখন আমরা সমৃদ্ধ করে ফেলবো তখন তাকে বলা হচ্ছে বাক্যশুদ্ধি। তাহলে বাক্যশুদ্ধির উপর অনেকগুলো বিষয় নির্ভর করে। যেমন প্রথমে হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। তাহলে রীতিসিদ্ধ অর্থবাচকতা এই শব্দটার অর্থ কি? যখন একটা বাক্য প্রকৃতি এবং প্রত্যয়জাত হিসেবে বাক্যটা ব্যবহার হবে এবং প্রকৃতি এবং প্রত্যয়জাত হিসেবে বাক্যটা যদি দুইটার অর্থ সমানভাবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় রীতিসিদ্ধ অর্থবাচকতা। যেমন আমি বললাম, এখানে শব্দটা দেখেন, আমি বললাম যে বাধিত। তাহলে বাধিত শব্দের অর্থ হলো অনুগৃহীত বা কৃতজ্ঞ। অনুগৃহীত বা কৃতজ্ঞ। তাহলে আমরা যদি এখানে এটাকে প্রকৃতি প্রত্যয়ভাবে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা শব্দটা লিখি। তাহলে আমরা বললাম যে বাদ যোগ ইত। তাহলে বাদ মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় বাধাপ্রাপ্ত হওয়া, বাধাপ্রাপ্ত হওয়া। তাহলে এটার সাথে কিন্তু এটার অর্থ কিন্তু কি রয়েছে? সম্পূর্ণভাবে মিল রয়েছে। যখন একটা শব্দের আক্ষরিকত্ব, এটাকে বলা হয় আক্ষরিকত্ব, এটা হলো রীতিসিদ্ধ অর্থ, যেটাকে আমরা ব্যবহারিকত্ব বলি। তাহলে একটা শব্দের যদি আক্ষরিকত্ব এবং ব্যবহারিকত্ব যদি উভয়ভাবে যদি মিল থাকে তখন তাকে আমরা বলবো রীতিসিদ্ধ অর্থবাচকতাপূর্ণ বাক্য। তাহলে আপনাদের পরীক্ষার মধ্যে যদি রীতিসিদ্ধ অর্থবাচকতা থাকে তাহলে আপনারা মনে রাখবেন রীতিসিদ্ধ অর্থবাচকতা বলতে বোঝানো হয় বাক্যের আক্ষরিকত্ব এবং ব্যবহারিকত্ব যদি দুইটাই মিল থাকে তখন তাকে বলা হয় রীতিসিদ্ধ অর্থবাচকতা। যেমন আপনি দেখেন তৈল, তৈল মানে হচ্ছে তিল জাতীয় যে পদার্থ তাকে বলা হয় তৈল। এখন তৈল শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে তিল যোগ উৎস, সেটা হচ্ছে তিলজাত স্নেহ পদার্থ। তাহলে এই শব্দটার পরিপূর্ণভাবে মিল থাকার কারণে এটা হলো রীতিসিদ্ধ অর্থবাচকতাপূর্ণ শব্দ বা বাক্য হিসেবে গঠিত হবে। এছাড়াও 2 নম্বরে রয়েছে দুর্বোধ্যতা। তাহলে দুর্বোধ্যতা মানে হচ্ছে আমরা যখন বাক্য, আমরা শুরুতে বলেছিলাম কথ্য ভাষার লিখিত রূপই হলো বাক্য, অর্থাৎ ভাষার যে কথ্য রূপ, এই কথ্য রূপকে যখন আমরা লিখিত রূপ দান করব তাকে বাক্য বলা হয়। এখন আপনি যখন এই কথ্য ভাষাটাকে লিখিত রূপ যখন দান করতে যাবেন তখন আমাদের এখানে একটা সমস্যা হয়ে যায়। সেই সমস্যাটা কি? আপনি এমন কতগুলো শব্দ ব্যবহার করেন যে শব্দগুলো সাধারণ মানুষের বোধগম্য নয়, অর্থাৎ সাধারণ মানুষ যদি এই শব্দগুলো না জানে তখন সেটা বাক্যের দুর্বোধ্যতা হিসেবে ব্যবহৃত হবে। যেমন আপনি প্রতারণা শব্দটা ব্যবহার না করে আপনি বললেন যে তুমি আমার সাথে, প্রতারণা না করে আপনি বললেন যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ। এখন অনেকে প্রপঞ্চ শব্দটা কিন্তু সাধারণ মানুষের বোধগম্য নয়। যারা বাংলা ভাষার বাইরে যারা আছে তারা কিন্তু প্রপঞ্চ শব্দটার অর্থ সাধারণত জানে না শুদ্ধ হবে। আর প্রপঞ্চ বললে কিন্তু বাক্যটা কি হচ্ছে না? শুদ্ধ হচ্ছে না। তাহলে যখনই আমরা দুর্বোধ্যতা বলা হয়, যখন বাক্যের মধ্যে সাধারণ শব্দ ব্যবহার না করে যদি আমরা দুর্বোধ্য শব্দ ব্যবহার করি যেগুলোর অর্থের সাথে আমরা পরিচিত নয় তখন বাক্যটাকে দুর্বোধ্যমূলক বাক্য বলা হবে। এরপর রয়েছে আমাদের উপমার ভুল প্রয়োগ। তাহলে আমরা অনেক সময় বাক্য ব্যবহারের মধ্যে আমরা উপমা কিন্তু ব্যবহার করি। এখন উপমার মধ্যে যদি আপনি ভুল জায়গায় উপমা ব্যবহার করেন তখন তাকে বলা হয় উপমার ভুল প্রয়োগ হিসেবে বাক্যে ব্যবহৃত হবে। যেমন আপনি বলেন যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল। তাহলে হৃদয় মন্দিরে কিন্তু বীজ উপ্ত হয় না, অর্থাৎ হৃদয় মন্দিরে কিন্তু আমরা জানি যে বীজ উপ্ত হয় না। তাহলে আপনি এখানে কিন্তু উপমা ব্যবহার করেছেন, কিন্তু উপমা ব্যবহার করতে গিয়ে আপনি কিনা ভুল উপমা ব্যবহার করেছেন। তাহলে আপনি যদি বলে যে আমার হৃদয় ক্ষেত্রে, তাহলে ক্ষেত্র মানে হচ্ছে ক্ষেত। এই ক্ষেত্র শব্দের অর্থ হলো কি? ক্ষেত্র শব্দের অর্থ হলো ক্ষেত। তাহলে আপনি বললেন যে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হইল। তাহলে আপনি এখানে বাক্যটা কিন্তু শুদ্ধ হচ্ছে, অর্থাৎ ক্ষেতের মধ্যে কিন্তু বীজ বপন করা যায়। এটা হলো উপমার ভুল প্রয়োগ। এরপর হচ্ছে বাহুল্য দোষ, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে, বাহুল্য দোষ। বাহুল্য দোষটা সাধারণত বিশেষণ, আমাদের যে বচন, এটা সাধারণত বেশিরভাগ আসা হচ্ছে বচন কেন্দ্রিক। আমাদের বাহুল্য দোষটা পরীক্ষার মধ্যে বচন কেন্দ্রিক আছে। যেমন আমি বললাম যে সকল ছাত্ররা ক্লাসে উপস্থিত।
তাহলে আপনি এই যে সকল বহুবচন ব্যবহার করেছেন, আবার ছাত্ররা বহুবচন ব্যবহার করেছে, তাহলে এখানে আপনি দুইটা বহুবচন ব্যবহার করেছেন, এই কারণে এটা হলো বহুবচনবাচক বাহুল্য দোষ। তাহলে বাক্যটা বাহুল্য দোষ হবে, হয় আপনাকে সকল ব্যবহার করতে হবে, না হলে ছাত্ররা ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি দুইটা ব্যবহার করতে পারবেন না, যখন দুইটা ব্যবহার হবে তখন তাকে বলা হয় বহুবচনবাচক। তাহলে আপনি যদি সব আলেমগণ না বলে আপনি যদি বলেন শুধু আলেমগণ অথবা সব আলেম, তখন উত্তরটা শুদ্ধ হবে। এছাড়া রয়েছে আমাদের বাগধারা পরিবর্তন, যেমন আপনি বললেন যে 10 চক্ষে ভগবান ভূত, আপনি সেটা না বলে যদি বলেন 10 চক্ষে ঈশ্বর ভূত, তাহলে ভগবান এবং ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, ভগবান যা ঈশ্বরও তা। এখন বাগধারাটা যখন ব্যবহার হয়েছে তখন 10 চক্ষে ভগবান হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে, কিন্তু আপনি ভগবান ব্যবহার না করে এখানে যদি আপনি ঈশ্বর ব্যবহার করেন তখন বাক্যটা অশুদ্ধ হবে। তাহলে আপনাকে বাগধারা যেভাবে এসেছে ওটা কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ বিবেচনায় এসেছে, তাহলে বাগধারাটা ওই অর্থ বিবেচনায় যেভাবে ব্যবহৃত হয়েছে আপনাকে সেভাবে ব্যবহার করতে হবে, নাহলে এটা বাগধারাজনিত ভুল হবে। এছাড়াও রয়েছে আমাদের গুরুচণ্ডালী দোষ। তাহলে গুরুচণ্ডালী দোষ মানে আমরা জানি যে তৎসম শব্দের ক্ষেত্রে আমাদের তৎসম শব্দ ব্যবহার করতে হয়, তদ্ভবের ক্ষেত্রে আমাদের তদ্ভব বেশি ব্যবহার করতে হয়। আমাদের এনটিআরসিতে আসা সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে গুরুচণ্ডালী দোষ। তাহলে গুরুচণ্ডালী দোষটা আপনারা মনে রাখবেন যে তৎসম শব্দের সাথে যদি আমরা অতৎসমবাচক শব্দ যদি ব্যবহার করি তখন সেটা গুরুচণ্ডালী দোষ হিসেবে বিবেচনা হবে। তাহলে আমাদের তৎসম শব্দের সাথে যদি আমরা কোনো একটা শব্দ যুক্ত করি সেক্ষেত্রে আমাদের তৎসম শব্দ যুক্ত করতে হবে। যেমন আপনি বললেন গরুর শকট। এখন গরু শব্দটা হলো অতৎসম শব্দ আর শকট শব্দটা হলো একটা তৎসম শব্দ। তাহলে শকট এবং গরু এই দুইটা শব্দের মধ্যে আপনি যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি যদি শকটটা বাদ দিয়ে যদি বলি আমি গরুর গাড়ি, তখন এটা হবে শুদ্ধ, অর্থাৎ তখন সেটা কি হবে গুরুচণ্ডালী দোষ হবে না। তাহলে গুরুচণ্ডালী দোষ হবে কখন, যখন শকট শব্দটা ব্যবহার করব। একইভাবে শবপুরা, আমরা যদি শবপুরা ব্যবহার করি তাহলে শবপুরা শব্দটা গুরুচণ্ডালী দোষ হচ্ছে, আমরা এখানে শবদাহ ব্যবহার করতে হবে। এছাড়া মরাপুরার ক্ষেত্রে আমরা মরাদাহ ব্যবহার না করে মরাপুরা ব্যবহার করতে হবে। তাহলে এই গুণগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যগুলো হচ্ছে অশুদ্ধ হবে এবং এগুলো আমাদের বাক্য শুদ্ধ করতে হবে। এরপর আমরা একটু দেখি যে অর্থগতভাবে বাক্যের অংশ। আমরা জানি যে আমাদের বাক্য যে আমাদের একটা বাক্যকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা এখানে বাক্যের মধ্যে দুইটা বিষয় পাবো। একটা বিষয় হচ্ছে উদ্দেশ্য, আর 2 নম্বরে পাবো হচ্ছে বিধেয়। প্রথমে পাচ্ছি আমরা উদ্দেশ্য, এরপরে পাচ্ছি আমরা বিধেয়। তাহলে উদ্দেশ্য মানে কি, সাধারণত যে বাক্যের মধ্যে কর্তা বা সাবজেক্ট থাকবে তাকে বলা হয় উদ্দেশ্য, আর বিধেয় মানে হচ্ছে ক্রিয়া থাকবে, যে বাক্যের মধ্যে ক্রিয়া যুক্ত থাকবে তাকে বলা হয় বিধেয়। অর্থাৎ যে বাক্যের মধ্যে কর্তা থাকবে তাকে বলা হয় উদ্দেশ্য, আর যে বাক্যের মধ্যে ক্রিয়া থাকে এক কথায় তাকে বলা হয় কি, বিধেয়। যেমন এখানে বলা হচ্ছে ঈশ্বর মঙ্গলময়, তাহলে এখানে ঈশ্বর হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর মঙ্গলময় এখানে হয় শব্দটা গুপ্ত রয়েছে, যেহেতু মঙ্গলময় হয়, এই মঙ্গলময় হয় পুরোটাই হলো বিধেয়। তাহলে আমরা উদ্দেশ্য বলতে পারি শুধু কর্তাকে, যে কর্তা যেখানে থাকবে সেটা হলো উদ্দেশ্য, কর্তার বাইরে ক্রিয়া যার সাথে যুক্ত হবে এই সম্পূর্ণ অংশটা হলো বিধেয়ের উদাহরণ। তাহলে ঈশ্বর আমাদের আশ্রয়স্থল, তাহলে ঈশ্বর হচ্ছে এখানে উদ্দেশ্য, আর আশ্রয়স্থল এখানে হয় শব্দটা রয়েছে, এই হয় শব্দটা হলো বিধেয়। একটু খেয়াল করবেন যে উদ্দেশ্য এবং বিধেয় এটা আমাদের পরীক্ষার মধ্যে আসে না যদিও, তারপর জাস্ট আলোচনার সুবিধার্থে আমরা আলোচনা করব। এখন এই জিনিসটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন, এটা রয়েছে আমাদের বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের বইয়ের মধ্যে রয়েছে, বাংলা ব্যাকরণ বই, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে এই বাক্যের পদক্রম বা পদবিন্যাস রয়েছে। তাহলে পদক্রম বা পদবিন্যাসটা আসলে কি সেটা আমরা একটু দেখি। যেমন আমরা আগের ক্লাসে আমরা একটা বিষয় দেখিয়েছিলাম, সেই বিষয়টা হলো যে আমরা এখানে বলেছিলাম একটা বাক্যের স্ট্রাকচার গঠিত হবে কর্তা, কর্ম এবং ক্রিয়ার মাধ্যমে, এটা হলো আমাদের একটা বাক্যের স্ট্রাকচার। এখন অনেক সময় আমাদের কিছু কিছু বাক্য রয়েছে যে বাক্যটা পরিপূর্ণভাবে এই স্ট্রাকচারটা কি করে না, ফলো করে না, পরিপূর্ণভাবে এই স্ট্রাকচারটা ফলো করে না। তাহলে বাক্যের পদক্রম বা পদবিন্যাস অনুসারে আমাদের নতুন একটা স্ট্রাকচার আসবে, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, বাক্যের পদবিন্যাস বা পদক্রম হচ্ছে যখন আমরা একটা বাক্যকে কর্তা, কর্ম এবং ক্রিয়া অনুসারে নির্দিষ্ট ক্রম অনুসারে যখন আমরা পদগুলাকে সাজাই তখন তাকে বলা হয় বাক্যের পদক্রম বা পদবিন্যাস। অর্থাৎ বাক্যের পদক্রম বা পদবিন্যাস হলো একটা বাক্যকে কর্তা, কর্ম, ক্রিয়া অনুসারে সাজানোই হলো বাক্যের পদক্রম বা পদবিন্যাস। তাহলে বাক্যের পদক্রম বা পদবিন্যাসের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে
বাক্যের মধ্যে কর্তা এবং ক্রিয়া সাধারণত থাকবে। বাক্যের মধ্যে কি থাকবে? কর্তা এবং ক্রিয়া থাকবে। তাহলে ভাষার মধ্যে অর্থবোধক বাক্য, আমরা জানি যে ভাষার প্রাণ হচ্ছে অর্থবোধক বাক্য, আর বাক্যের মূল উপাদান হচ্ছে অর্থবোধক পদ বা শব্দ। তাহলে পরস্পর অর্থসংগতিপূর্ণ পদ দ্বারা বাক্য গঠিত হয়। তো বাংলা বাক্যের প্রধান তিনটা সত্য হলো কর্তা, কর্ম এবং ক্রিয়া, এটা আমরা বলেছি। তাহলে এই সত্যর বাইরেও আমাদের আরও কিছু উপাদান রয়েছে, যে উপাদানগুলোর মাধ্যমে আমরা বাক্য গঠিত করতে পারবো। সেগুলো কি? সেগুলো হচ্ছে প্রথমত যে বিশেষ্য পদ, এই বিশেষ্য পদের বিশেষণ সাধারণত বিশেষ্য পদের পূর্বে বসে। যেমন আমি যদি বলি যে কানা ছেলের নাম পদ্মলোচন, তাহলে কানা ছেলের নাম পদ্মলোচন, তাহলে এখানে বলা হচ্ছে বিশেষ্য পদের বিশেষণ। তাহলে বাক্যের পদক্রম বা পদবিন্যাস বিষয়টা কি? বিষয়টা হলো অনেক সময় আমাদের বাক্যের মধ্যে কর্তা, কর্ম এবং ক্রিয়ার বাইরেও আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য অনুসারে বাক্য গঠন করতে হয়। সেই বৈশিষ্ট্যগুলাই মূলত বাক্যের পদক্রম বা পদবিন্যাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি? প্রথম হচ্ছে যে আমাদের যে কোনো বিশেষ্য পদের বিশেষণ, অর্থাৎ বিশেষ্য পদের বিশেষণগুলো সাধারণত বিশেষ্য পদের পূর্বে বসে। কি বসে? বিশেষ্য পদের পূর্বে বসে। যেমন আপনি এখানে দেখেন, আমি এখানে একটা এক্সাম্পল লিখি, সেটা হলো কানা ছেলের নাম পদ্মলোচন। তাহলে আপনি এখানে খেয়াল করেন, কানা ছেলে, তাহলে এখান থেকে আপনারা বলেন যে এখানে বিশেষণ কোনটা? তাহলে এই শব্দটা হলো বিশেষ্য, ছেলে শব্দটা কি? বিশেষ্য, আর এটা হলো বিশেষণ। আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম বিশেষ্য বিশেষণ সম্পর্কে। তাহলে এখানে বলা হচ্ছে বিশেষণ, বিশেষ্য পদের বিশেষণ সাধারণত বিশেষ্য পদের পূর্বে বসে। অর্থাৎ সব সময় বিশেষণটা বিশেষ্য পদের কি বসবে? এই যে বিশেষ্য পদের পূর্বে বসবে। আপনি বিশেষণ পদটা কিন্তু বিশেষ্যের পরে ব্যবহার করতে পারবে না। আপনি ছেলের কানার নাম পদ্মলোচন এভাবে বলতে পারবেন না। অর্থাৎ এটা বলা হচ্ছে আপনি ছেলের কানা নাম পদ্মলোচন। তাহলে এখানে আমাদের যে বিশেষণ, এই বিশেষণ পদটা কিন্তু বিশেষ্য পদের পরে চলে গেছে। আমাদের কিন্তু পরে বললে বাক্য গঠন করা যাবে না। এক্ষেত্রে আমাদের বাক্য গঠন করতে গেলে কি করতে হবে? এটাকে যদি আমরা কর্তা বানাইতে যাই, আমাদেরকে এক নম্বর নিয়ম ফলো করতে হবে, সেটা হলো কি? বিশেষণ পদ সবসময় বিশেষ্য পদের পূর্বে বসবে। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে সম্বন্ধ পদের বিশেষণের মতো হওয়ায় যার সঙ্গে তার সম্বন্ধ, সেই সম্বন্ধ পদটা বিশেষ্য পদের পূর্বে বসে। আপনি বললেন যে সজলের ভাই, আপনি বললেন কি? সজলের ভাই গ্রামে এসেছে। তাহলে সজলের ভাই গ্রামে এসেছে, এখানে কিন্তু আপনি সজলকে বোঝাচ্ছেন নাকি ভাইকে বোঝাচ্ছেন? সজলের ভাইয়ের নাম ধরলাম, তার নাম হচ্ছে যে শফিক। সজলের ভাইয়ের নাম কি? শফিক। এখন মূলত গ্রামে এসেছে কি? সজল নাকি শফিক? অবশ্যই শফিক। তাহলে কিন্তু বক্তা, অর্থাৎ যিনি বক্তা রয়েছেন, তিনি শফিকের নাম না জানার কারণে তিনি বলেছেন যে সজলের ভাই গ্রামে এসেছে। যেহেতু সজলের ভাই গ্রামে এসেছে, সেক্ষেত্রে আমাদের এখানে সম্বন্ধপদ কোনটা? সম্বন্ধপদ হলো সজল। সম্বন্ধপদ কোনটা? সম্বন্ধপদ হচ্ছে সজল। তাহলে সম্বন্ধপদটা বোঝাচ্ছে কার সম্পর্কে? ভাই সম্পর্কে। তার ভাইয়ের নাম কি বলেছিলাম? তার ভাইয়ের নাম হলো শফিক। সজলের ভাইয়ের নাম কি? শফিক। তাহলে আমাদের মূলত গ্রামে এসেছে কিন্তু শফিক, কিন্তু বোঝাচ্ছে সম্বন্ধপদের মাধ্যমে সজলকে। তাহলে বলা হচ্ছে সম্বন্ধপদ যার সাথে, সম্বন্ধপদটা যার সাথে বসবে সবসময় তার আগে বসবে। তাহলে আপনি যদি ভাই সজলের গ্রামে এসেছে এবার বললে কিন্তু বাক্য গঠন করা যাবে না। এটা মূলত বোঝাতে চাইছে। তাহলে মনে রাখতে হবে যে সম্বন্ধ পদগুলা কি হবে? সম্বন্ধ পদগুলা যার সম্পর্কে সম্বন্ধ দিবে তার পূর্বে বসবে। এরপর গ নম্বরের মধ্যে রয়েছে, এটা আমরা জানি যে অনেক সময় বাক্যের মধ্যে উদ্দেশ্য বাক্যের শেষে বসে, বিধেয় বাক্যের শুরুতে বসতে পারে। যেমন আমরা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাস্তা দিয়ে হেঁটে গমন করেছেন, কিন্তু তিনি এভাবে না বলে তিনি কবিতা সুরে বলেছেন যে রাস্তা দিয়ে চলেছে হাতি আর ঘোড়া। এটা হলো একটা কবিতার লাইন। তাহলে তিনি কিন্তু উদ্দেশ্যটা, অর্থাৎ ঘোড়া এবং হাতি যে উদ্দেশ্য কর্তা, এটাকে কিন্তু তিনি শুরুতে ব্যবহার করেন নাই। তিনি ব্যবহার করেছেন কোথায়? শেষের দিকে। অর্থাৎ তিনি বিধেয়টাকে আগে নিয়ে এসেছেন। এই যে রাস্তা দিয়ে চলেছে, এই যে ক্রিয়া যেটা, এটা হলো বিধেয়। তাহলে বলা হচ্ছে যে আমাদের সবসময় যে উদ্দেশ্য সামনের দিকে থাকবে সেটা না, অনেক সময় উদ্দেশ্যটা বাক্যের শেষেও থাকতে পারে। এরপর হচ্ছে নিয়াত্মক যে অব্যয়গুলো, যেমন না, নে, নি, নির্দেশকভাবে সমাপিকা ক্রিয়ার পরে বসে। এবং এই নিয়মটার কারণে মনে রাখবেন, এই নিয়মটার কারণে আমরা বলি যে নাবাচক যে শব্দগুলো, এই শব্দগুলোকে সবসময় বাক্যের সাথে আলাদা করে লিখতে হয়।
যেমন আমি যদি বলি যে আমি সেলি ঘৃণা করি না। এখন এখানে আপনি দেখেন আমি সেলিমকে ঘৃণা তাহলে এখানে বলা হচ্ছে যে নাটা হচ্ছে যে একটা নিয়ত্তক অব্যয়। তাহলে নিয়ত্তক অব্যয়গুলোকে সবসময় ক্রিয়ার বাইরে দিতে হবে। আপনি কিন্তু করি না একসাথে লিখলে কিন্তু বাক্যটা কি হবে, ভুল হবে। এটা হলো আমাদের বাক্য শুদ্ধির একটা উদাহরণ। এই কারণে আমাদের সবসময় ক্রিয়াবাচক শব্দের সাথে যদি না যুক্ত হয় এই নাকে সবসময় আমাদের আলাদা করে লিখতে হবে। এটা হলো সেই নিয়মের কারণে। আচ্ছা, এরপর রয়েছে আমাদের প্রশ্নবোধক সর্বনাম সবসময় ক্রিয়ার আগে বসে। এটা আমরা জানি যে তুমি ভাত কি দিয়ে খেয়েছো বা কি খেয়েছো, এগুলো সবসময় যে প্রশ্নবোধক যে সর্বনাম পদ বা এগুলো সবসময় ক্রিয়ার আগে বসে। এটা হলো বাক্যের পদক্রমের কিছু নিয়ম, এগুলো হয়তো আপনারা কোনো বইয়ের মধ্যে আশা করি এই পদবিন্যাসের নিয়মগুলো আপনারা পাবেন না। আচ্ছা, এরপর হচ্ছে যে সম্মুখন এবং পদ বিপর্যয় বিষয়টা কি সেটা আমরা একটু দেখি। এখন বাক্যের মধ্যে আমরা জানি যে কর্তা কর্ম এবং ক্রিয়া স্টাইলে হচ্ছে যে বাক্যটা ব্যবহৃত হয়। অনেক সময় বাক্যের মধ্যে কর্তা কি হয়ে যায়, অনেক সময় বাক্যের মধ্যে কর্তা শেষের দিকে বসে, কর্ম আগে বসে। আচ্ছা, আমরা একটু দেখি। কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া, এটা হলো আমাদের একটা বাক্যের স্ট্রাকচার বা বেসিক রুল। তাহলে অনেক সময় আমাদের কি হয়, কর্ম যোগ কর্তা যোগ ক্রিয়া, এভাবে আমরা কিন্তু বাক্য গঠন করতে পারি অনেক সময়। আবার অনেক সময় আমাদের কি হয়, কর্তা যোগ ক্রিয়া যোগ কর্ম, এভাবেও আমাদের অনেক সময় বাক্য গঠন করা যায়। অর্থাৎ আমাদের এখানে মূল বিষয় হলো ক্রিয়া ঠিক রেখে কর্তা এবং কর্ম এক্সচেঞ্জ হয়ে যায়। আবার অনেক সময় ক্রিয়া ঠিক না রেখে, অর্থাৎ ক্রিয়া এক্সচেঞ্জ হয়ে যায়, কর্তা কর্ম এক্সচেঞ্জ হয়ে যায় না। তাহলে বিষয়টা হলো যখন একটা বাক্যের মধ্যে ক্রিয়া ঠিক রেখে কর্তা এবং কর্ম যদি এক্সচেঞ্জ হয়ে যায় তখন তাকে বলা হয় সম্মুখন। তখন তাকে কি বলা হয়, সম্মুখন। আর যখন ক্রিয়াটা এক্সচেঞ্জ হয়ে যায় তখন তাকে বলা হয় পদ বিপর্যয়। তাহলে এই যে বাক্যের পদক্রম অনুসারে বাক্যের পদক্রম অনুসারে বাক্যটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো বাক্যের সম্মুখন, একটা হলো বাক্যের পদ বিপর্যয়। আপনারা কিন্তু এগুলা কিন্তু সাধারণ বাংলা, আমি আগে বলছি আমাদের এই ক্লাসগুলা এগুলো হচ্ছে অ্যানালাইসিস করে লেকচার শিটগুলো বানানো। আপনারা এগুলো কিন্তু সাধারণ বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে এই টপিকসগুলো কিন্তু পাবেন না। এগুলো হচ্ছে আমাদের বাংলা একাডেমি, যেমন আমাদের অনেক পরীক্ষার মধ্যে দেখবেন অনেকগুলা বিষয় আমাদের এক্সেপশনাল অনেক বিষয় চলে আসে। এই প্রশ্নগুলো কিন্তু বাংলা একাডেমি থেকে নেওয়া হয়। বাংলা একাডেমি যে বইগুলো, এই বইগুলো থেকে সাধারণত তারা প্রশ্ন করে। তাহলে এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই পরিচিত না। একটা হলো বাক্যের সম্মুখন, একটা হলো বাক্যের পদ বিপর্যয়। তাহলে সম্মুখন বিষয়টা হলো কি, সম্মুখন বিষয়টা হলো ক্রিয়াটাকে ঠিক রেখে যদি কর্তা কর্ম এক্সচেঞ্জ হয়ে যায় তখন তাকে বলা হয় সম্মুখন। আর পদ বিপর্যয় হচ্ছে ক্রিয়া যদি এক্সচেঞ্জ হয়ে যায় তখন তাকে বলা হয় পদ বিপর্যয়। যেমন আমি যদি বলি যে সাধারণভাবে তুমি কালকে একবার এসো, বা এখানে আমার বলা হচ্ছে যে, তাহলে এই বাক্যটার মধ্যে দেখেন এসো এটা হলো ক্রিয়া। তাহলে আমি ক্রিয়াটা ঠিক রেখে যদি আমাদের কর্তা কর্মটাকে যদি আমরা এক্সেস করি যে কালকে, আমি বললাম যে কালকে একবার তুমি এসো, তাহলে এটা হলো সম্মুখন ক্রিয়ার উদাহরণ, এটা হলো সম্মুখন বাক্যের উদাহরণ। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়া কিন্তু এসো ক্রিয়াটা কিন্তু ঠিক আছে, বাট আমাদের কর্তা এবং কর্ম কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কর্ম কিন্তু আগে চলে এসেছে, কর্তা কিন্তু পরে চলে গেছে। ক্রিয়াটা কিন্তু ঠিক আছে, এই জন্য এটা হলো সম্মুখন বাক্যের উদাহরণ। এখন আমি যদি বলি যে পদ বিপর্যয়টা, আমরা একটু দেখি যে পদ বিপর্যয়টা আসলে কি। আমরা যদি বলি যে আমরা এখানে বললাম যে আমাদের এখানে ক্রিয়া কি, ক্রিয়া হলো গিয়েছিলাম। ক্রিয়া কি, ক্রিয়া হলো আমরা গিয়েছিলাম। তাহলে আমরা ক্রিয়াটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, যে আমরা বললাম যে গতকাল, তাহলে আপনি দেখেন এখানে আমাদের শেষের দিকে, অর্থাৎ এই অনুসারে আমাদের ক্রিয়াটা কিন্তু শেষের দিকে নাই, ক্রিয়াটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে আগে চলে এসেছে, এই জন্য এটার নাম হলো পদ বিপর্যয়। আশা করি আপনারা এই দুইটা বিষয় বুঝতে পেরেছেন। একটা হলো সম্মুখন পদ, একটা হলো পদ বিপর্যয়। এগুলো আপনাদের পড়াই দিলাম যাতে
আমাদের ধরুন এখন যেহেতু আমাদের এমসিকিউ স্টাইলে পরীক্ষার প্রশ্ন হবে, এখন কিন্তু আমাদের প্রশ্নের প্যাটার্নের মধ্যে নতুন নতুন প্রশ্ন হয়তো অ্যাড করতে পারে। এই কারণে এই আননোন বিষয়গুলো আমি আপনাদের সাথে, যেহেতু বাক্য সম্পর্কিত আমাদের পড়া ছিল, আননোন বিষয়গুলো আমি আপনাদেরকে পড়াই দিলাম, যাতে পরীক্ষা আসলে আপনারা উত্তর করতে পারেন। এরপর আমরা একটু দেখি যে আমাদের পরবর্তী লেকচার, সেটা হলো বাক্যের শ্রেণীবিভাগ। আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিকস এবং এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন হয়। তাহলে বাক্যের শ্রেণীবিভাগকে আমরা তিনটা অনুসারে বিভক্ত করতে পারি। একটা হলো গঠন অনুসারে বাক্য, অর্থ অনুসারে বাক্য, একটা হলো বর্ণনা অনুসারে বাক্য। এখন গঠন অনুসারে বাক্য মানে কি? গঠন অনুসারে বাক্য হচ্ছে যে বাক্যের গঠন বা স্ট্রাকচার অনুযায়ী আমাদের বাক্যটাকে তিনটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো সরল বাক্য, একটা হলো মিশ্র বা জটিল বাক্য, একটা হলো যৌগিক বাক্য। আর অর্থ অনুসারে বাক্য হচ্ছে, আমরা এতদিন পড়ে এসেছিলাম 5 প্রকার, কিন্তু বাংলা এখানেই বলছে অর্থ অনুসারে বাক্য হলো 7 প্রকার। একটা হলো নির্দেশক বাক্য, প্রশ্নবাচক বাক্য, এরপর রয়েছে আমাদের বিস্ময়সূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য, কার্যকারণ সম্পর্কিত বাক্য এবং সন্দেহসূচক বাক্য। এই দুটো হলো আমাদের নতুন, দুটো হলো আমাদের নিয়ম। আমরা এই দুটাই পরীক্ষার জন্য ভালো করে এই দুটো আমাদের জন্য পড়তে হবে। আমরা একটু এই দুটো দেখব। এছাড়াও বর্ণনা অনুসারে, অর্থাৎ আমাদের নির্দেশক যে বাক্য, নির্দেশক বাক্য আবার 2 প্রকার, একটা হলো ইতিবাচক বাক্য, একটা হলো নেতিবাচক বাক্য। এখন আমরা গঠন অনুসারে বাক্য দেখি। আমরা জানি গঠন অনুসারে বাক্য হলো 3 প্রকার, একটা হলো সরল বাক্য, জটিল বাক্য, আর হলো মিশ্র বাক্য। এখন সরল বাক্য কি? ওই যে আমাদের যে বেসিক স্ট্রাকচার এখন পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম, কর্তা কর্ম ক্রিয়া, এই কর্তা কর্ম ক্রিয়াযুক্ত বাক্যই হলো সরল বাক্য। তার মানে এখানে কর্তা থাকবে একটা, কর্ম যেটা থাকতে পারে, ক্রিয়া থাকবে একটা, অর্থাৎ এখানে উদ্দেশ্য থাকবে একটা, বিধেয় থাকবে একটা। যে বাক্যের মধ্যে একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকবে তাকে বলা হয় সরল বাক্য। আবার যদি আমরা একটু এক্সপ্লেনেশন করে বলি, যে বাক্যের মধ্যে একটা কর্মকর্তা থাকবে এবং একটা ক্রিয়া থাকবে তাকে বলা হয় সরল বাক্য। এরপর 2 নম্বর হচ্ছে জটিল বাক্য, যে বাক্যের মধ্যে 2টা কর্তা, 2টা উদ্দেশ্য এবং মাঝখানে সাপেক্ষ সর্বনাম থাকবে। কি থাকবে? সাপেক্ষ সর্বনাম থাকবে। এই যে গত ক্লাসে সাপেক্ষ সর্বনাম সম্পর্কে বলেছিলাম, আশা করি মনে আছে, যে যেমন তেমন, যিনি তিনি, যখন তখন, যতক্ষণ ততক্ষণ, যে শব্দগুলো, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এগুলো যে বাক্যের সাথে যুক্ত হবে, এই বাক্যগুলো নিঃসন্দেহে কি হবে? জটিল বাক্য হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্যর মধ্যে আমাদের মধ্যে যে আমাদের যে যোজকগুলো রয়েছে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে যোজক, এই যোজক বা অব্যয়গুলো যে বাক্যের সাথে যুক্ত হবে তাকে বলা হয় যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য মানে, দেখেন ছেলেরা ফুটবল খেলছে, আমরা যদি বলি যে ছেলেরা, এই যে বাক্যগুলো আপনি খেয়াল করেন, এই বাক্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেরা ফুটবল খেলে, একটা কর্তা, একটা কর্ম, একটা ক্রিয়া, একটা কর্তা, একটা ক্রিয়া। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, একটা কর্তা, একটা কর্ম, একটা ক্রিয়া। তাহলে এই বাক্যগুলো হচ্ছে সরল বাক্যের উদাহরণ। যেমন আমি আরো কিছু উদাহরণ দিই। আমি যদি বলি যে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, তাহলে এখানে 2টা বিষয় আপনাদের খেয়াল করতে হবে। প্রথমত আপনি দেখেন যে ডরাই যে শব্দটা, এটা হলো একটা ক্রিয়া। তাহলে এই ক্রিয়াটা কিন্তু আমাদের শেষের দিকে নাই, যেহেতু শেষের দিকে নাই, এটা হলো পদ বিপর্যয়ের একটা উদাহরণ এবং এটা হলো একটা সরল বাক্যের উদাহরণ। কারণ এখানে আমি ডরাই, একটা কর্তা, একটা ক্রিয়া। তাহলে এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু আমাদের পরীক্ষা দিবে না, আমাদের পরীক্ষা দিবে এই টাইপের বাক্যগুলো, কবিতা টাইপের বাক্যগুলো আমাদের পরীক্ষায় দিবে। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এতক্ষণে অরিন্দম কহিলু বিষাদে, মম এক হাতে বাঁকা বাঁশের বসরি, আর হাতে রণতুর্য। আচ্ছা, এটা আমাদের পরে অন্য বাক্য। তারপর আমি যদি বলি যে গীতাঞ্জলি অগ্নিবীণা আমাদেরই সম্পদ, এই যে এই টাইপের যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের কর্তা এবং কর্ম কয়টা আছে, কর্তা এবং ক্রিয়া কয়টা আছে সেটা আমাদের বের করতে হবে। কর্তা ক্রিয়া যদি একটা থাকে, উদ্দেশ্য বিধেয় যদি কারণ আপনারা অনেকে উদ্দেশ্য বিধেয় কিন্তু বের করতে পারবে না অনেকে বাক্যের মধ্যে, কারণ আমাদের পদ বিপর্যয় এবং পদ সম্মুখীনের কারণে আপনারা কিন্তু ক্রিয়া এবং ওই যে আমাদের যে কর্তাকর্ম, এগুলো আপনাদের অনেকের বের করতে কষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের সমস্যাগুলো হয় এই কারণে আমরা পদ বিপর্যয় এবং সম্মুখীন এটা বুঝাই দিয়েছি। তাহলে আপনারা খেয়াল করেন, আমি কি সখী ভিখারি রাঘবে, এখানে কিন্তু লাস্টের দিকে কিন্তু ক্রিয়া নাই। কেন? কারণ আমাদের পদ বিপর্যয় অনুসারে ক্রিয়া কোথায় চলে আসছে? সামনের দিকে চলে আসছে। এবং এখানে ক্রিয়া হচ্ছে একটা, কর্তা হচ্ছে একটা, এই কারণে এটা হলো একটা সরল বাক্যের উদাহরণ। এরপর হচ্ছে আমাদের জটিল বাক্য। তাহলে জটিল বাক্যের মধ্যে আমাদের কি আসবে? সাপেক্ষ সর্বনাম আসবে। সাপেক্ষ সর্বনাম ছাড়া কোনো বাক্য কি হবে না? জটিল বাক্য হবে না। তাহলে যে মানুষের সেবা করে সেই কি হয়? সেই প্রার্থনা বা সে আশীর্বাদ লাভ করে। যেই আমি আসলাম সেই তুমি চলে গেলা, যতক্ষণ পর্যন্ত তুমি পড়বা ততক্ষণ পর্যন্ত আমি জেগে থাকবো। এই যে ততক্ষণ, যখন তুমি আসবা তখনই আমি যাব, যখনই বৃষ্টি পড়বে তখনই আমাদের থামতে হবে। তাহলে এই সকল বাক্যগুলো হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। এরপর আমাদের যৌগিক বাক্য। যৌগিক বাক্য হচ্ছে যে বাক্যগুলো আমাদের যোজক যুক্ত হয়। গত ক্লাসে আমরা যোজক পড়েছিলাম, এই যোজকগুলো যে বাক্যের মধ্যে যুক্ত হবে এক কথায়, সেটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে আপনারা যদি এই সিম্পল স্ট্রাকচারগুলো মনে রাখতে পারেন, আপনাদের এই বাক্যগুলা সলভ আউট করাটা হবে খুব সহজ। এখানে আপনাদের কোনো সমস্যা আশা করি হবে না।
এছাড়া আমাদের অর্থানুসারে বাক্যের মধ্যে আমরা দেখি যে অর্থানুসারে বাক্য হলো 7 প্রকার। তার মধ্যে রয়েছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, যেটা ইতিবাচক এবং নেতিবাচক বাক্যগুলো। এছাড়া রয়েছে জিজ্ঞাসাবোধক বা প্রশ্নবোধক বাক্য, যেমন রয়েছে কোনো কিছু জিজ্ঞাসা করা। অনুজ্ঞাসূচক বাক্য বা আদেশসূচক বাক্য, এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। বিসিএস এর মধ্যে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে অনুজ্ঞাসূচক বাক্য। যেমন অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে আমরা যদি বলি যে যাও এখান থেকে, কখনো মিথ্যা বলিও না, তাহলে যে দেখেন অনুজ্ঞাসূচক বাক্য কি বলা হচ্ছে, অনুজ্ঞাসূচক বাক্য মানে যেটা হচ্ছে আদেশ, নিষেধ, উপদেশ। আপনারা এই 3টা শব্দ মনে রাখবেন, 4টা শব্দ। একটা হলো আদেশ, উপদেশ, নিষেধ। কেন আমি মনে রাখতে বলছি, কারণ আপনারা যদি পুরাতন বাংলা ব্যাকরণ বইগুলো দেখেন, এখানে কিন্তু অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে কিন্তু সবগুলা অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে নিয়ে এসেছে, কিন্তু এখন এটাকে বিশ্লেষণ করে, এটাকে ভাগ করে কিন্তু আরো আমাদের নতুন করে আরো কিছু বাক্য তৈরি করা হয়েছে। এই কারণে আমাদের অনুজ্ঞাসূচক বাক্যের ক্ষেত্রে আমরা 4টা বিষয় মনে রাখবো: আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ। যেটাই বোঝাবে সেটা হলো হবে। যেমন তুমি আসতে পারো, তুমি আসতে পারো, এটা হলো তাকে আদেশ, অর্ডার দিচ্ছে যে তুমি এখন যাও, তুমি এখন আসতে পারো, যাও এখান থেকে, অর্ডার দিচ্ছে। কখনো মিথ্যা বলিও না, এটা অনুরোধ করতেছে। তাহলে এগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। এছাড়া রয়েছে ইচ্ছা প্রকাশ বা প্রার্থনাসূচক বাক্য। যদি আমি আবার শৈশবে ফিরে যেতে পারতাম, যদি আমি প্রথম হতাম, অর্থাৎ এখানে বেশিরভাগই হচ্ছে ইচ্ছা বোঝাবে বা প্রার্থনা বোঝাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুক বা সৃষ্টিকর্তা তোমার ভালো করুক, এই টাইপের বাক্যগুলো হচ্ছে ইচ্ছাসূচক বা প্রার্থনামূলক বাক্য। তাহলে এই যে আমাদের যে 3টা 4টা আমরা পড়াইছি, এগুলো কিন্তু আমাদের সাধারণত এখন পরীক্ষার মধ্যে খুব কম আসে। আমাদের এই লাস্টের 3টা আমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে এখন। একটা হলো কার্যকারণসূচক বাক্য। এখন কার্যকারণাত্মক বা অপেক্ষাসূচক বাক্য বলতে কোনটাকে বোঝায়? যে বাক্যের মাধ্যমে, যে বাক্য গঠিত হওয়ার পিছনে কোনো কারণ থাকবে। কি থাকবে? কারণ থাকবে। এই কারণে এটার নাম হলো কার্যকারণাত্মক বাক্য। তাহলে কার্যকারণাত্মক বাক্য মানে যে বাক্য গঠিত হওয়ার পিছনে কি থাকবে? কারণ থাকবে। যেমন আমি বললাম বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে। তাহলে ফসল যে পুড়বে, এই পুরার কারণটা হচ্ছে বৃষ্টি। তাহলে একটার উপর একটা ডিপেন্ড করতেছে, এই জন্য এটা হলো অপেক্ষাসূচক বাক্য বলা হয়। অর্থাৎ একটার উপর একটা ওয়েট করতেছে, এই কারণে এটা হলো অপেক্ষাসূচক বাক্য। তাহলে অপেক্ষাসূচক বাক্য বা কার্যকারণাত্মক বাক্য মানে যে বাক্যগুলো কি হবে, যে বাক্যগুলো গঠিত হওয়ার পিছনে কারণ থাকবে, তাকে অপেক্ষাসূচক বাক্য বলা হয়। যদি প্রথম হতে পারতাম, তাহলে বলা হচ্ছে সরি, আপনি না এলে ভালো হতো, আপনি না এলে ভালো হতো। তাহলে আমার আসার কারণটা হচ্ছে যে আপনি না আসাটা, ঠিক আছে। আমার ভালো থাকার কারণটা হচ্ছে আপনি না আসা। এটা হচ্ছে কার্যকারণাত্মক বা অপেক্ষাসূচক বাক্য। এছাড়া রয়েছে সংশয় বা সন্দেহজনক বাক্য। সে কি আর আদৌ আসবে? তাহলে এখানে কিন্তু সংশয় প্রকাশ করতে, যে সে কি আসবে কিনা, তুমি কি আমার টাকাটা ফেরত দিবা, বা আমার যে পাওনা টাকাটা কি তুমি আমাকে ফেরত দিবা, আমাকে কি আপনি ঋণ প্রদান করবেন। তাহলে এগুলো কিন্তু সন্দেহ বা সংশয় বোঝাচ্ছে, এই কারণে এটা হলো সন্দেহসূচক বা সন্দেহসূচক বাক্য। এছাড়া রয়েছে আমাদের আবেগবাচক বা আবেগসূচক বাক্য, যেটা আমরা ওইখানে দেখেছিলাম যে আমাদের আবেগবাচক যে শব্দগুলো, যেমন আজ প্রচণ্ড রোদ পড়েছে, বাহ কি চমৎকার তুমি তৈরি করেছ, কি চমৎকার দৃশ্য এঁকেছ। এগুলো হচ্ছে আবেগযোজক বা উচ্চাসূচক বাক্য। তাহলে এটা হচ্ছে আমাদের বাক্যের প্রকারভেদ। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম গঠন অনুসারে বাক্য, এরপর আমরা দেখেছিলাম অর্থ অনুসারে বাক্য। আচ্ছা, এরপর আমরা একটু দেখি বানান শুদ্ধিকরণ, বাংলা ভাষায় প্রয়োগ অপপ্রয়োগ। তাহলে আমাদের বানান শুদ্ধিকরণ আমরা সেকেন্ড ক্লাসের মধ্যে সম্ভবত আমরা বানান সম্পর্কিত পড়েছিলাম। আজকে আমরা একটু দেখি যে বাক্যের মধ্যে বানান শুদ্ধিকরণটা আমরা একটু দেখি। অর্থাৎ বাক্যের মধ্যে ওইখানে দেখেছিলাম আমরা স্পেসিফিকভাবে শব্দ হিসেবে, এখন এখানে আমরা দেখবো যে বাক্যের মধ্যে বানানগত সমস্যা। তাহলে আমাদের বাক্য বা বানানগুলো অনেক সময় মুদ্রণ বা লেখার ভুল প্রয়োগের কারণে অনেক সময় আমাদের অশুদ্ধ হয়। এখানে কিছু কারণ রয়েছে। একটা হলো বানানের অশুদ্ধি, বাক্যের মধ্যে পদের অপপ্রয়োগ, বাক্যের পদবিন্যাসের মধ্যে যে ত্রুটি, এবং সাধু এবং চলিত ভাষার মিশ্রণ যে ত্রুটি। এই 4টা কারণে সাধারণত আমাদের বেশিরভাগই বানানগুলো অশুদ্ধ হয়। তাহলে বানানের অশুদ্ধিগুলো কি? আমাদের অনেক সময় উচ্চারণের অসতর্কতা, আঞ্চলিক উচ্চারণের প্রভাব এবং সংযুক্ত বর্ণের জ্ঞানের অভাবের কারণে আমাদের বানানের অশুদ্ধ হয়। যেমন রশ্মি শব্দটার মধ্যে আমরা দেখি যে রশ্মি শব্দটার মধ্যে আমাদের এখানে কিন্তু শব্দটা আছে রোষ, এখানে কিন্তু তালব্য যোগ ম যুক্ত বর্ণ হিসেবে রয়েছে, কিন্তু এটার উচ্চারণটা কিন্তু ময়ের উচ্চারণটা হবে না, এটা হবে রস, অর্থাৎ এখানে ডাবল স উচ্চারণ হবে। তাহলে এই যে উচ্চারণগত কারণে অনেক সময় আমাদের কি হয়ে যায়, বানানের অশুদ্ধ হয়ে যায়। তাহলে এটা আমরা এই কাহিনীগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম যে 1900 কীভাবে বানানটা আসছে সেটা আমরা বানানের ক্লাসে বলেছিলাম। এরপর আমরা বাক্যের মধ্যে পদের অপপ্রয়োগ দেখি। অনেক সময় আমাদের বাক্যের মধ্যে পদের অপব্যয়গত কারণে কিন্তু কি হয়, বানানের অশুদ্ধ হয়ে যায়।
তাহলে বাক্যের মধ্যে পদার্থ, যেমন আপনি দারিদ্রতা এবং দরিদ্র এই বিষয়টা যদি আপনি না জানেন, আপনার বানানের মধ্যে কিন্তু সমস্যা হয়ে যায়। যেমন আমরা অনেকে লিখি যে দারিদ্র আমাদের প্রধান সমস্যা, দারিদ্র আমাদের প্রধান সমস্যা। তাহলে বাক্যের মধ্যে আমরা জানি না যে দারিদ্র কোনটা, দারিদ্র বানান কোনটা। যদি আমরা না জানি, এক্ষেত্রে আমাদের বাক্যের পদের মধ্যে কিন্তু কি হবে, অপপ্রয়োগ ঘটবে। আমাদের জানতে হবে, এটা আমরা বাক্যের শব্দের মধ্যে আমরা বলেছিলাম। এছাড়া বাক্যের পদবিন্যাসগত ত্রুটি, যে আমাদের বাক্যের পদবিন্যাস যে ত্রুটি, কর্তা কর্মক্রিয়া, এটা আমাদের জানতে হবে। সাধু চলিত পদের মিশ্রণ, এটা আমাদের জানতে হবে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা জানি, তখন আমাদের বাক্যর মধ্যে আমরা শুদ্ধ করতে পারবো। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি শব্দের ক্ষেত্রে, এই কারণে আমরা আজকে আর ডিটেলস কোনো আলোচনা করছি না। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে বাচ্চ এবং বাচ্চ পরিবর্তন আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক। যদি আমাদের এটা সিলেবাসের মধ্যে স্পেসিফিকভাবে দেওয়া নাই, আমরা এটা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। এখানে আমাদের 3টা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটু দেখেন। প্রথমটাতে দেওয়া আছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ কি লিখেছেন? গীতাঞ্জলি লিখেছেন। তাহলে আমরা বলতে পারি এই বাক্যটা হলো কর্তা, কর্ম এবং ক্রিয়া, এটা পরিপূর্ণভাবে অনুসরণ করে এই বাক্যটা গঠিত হয়েছে। এরপর আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্মটা আগে এসেছে, কর্তাটা পড়ে গেছে। অর্থাৎ এখানে কর্মটা আগে এসে বাক্যটা গঠিত হচ্ছে। আবার এখানে দেখলাম আমার খাওয়া হলো না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাওয়া শব্দটা আগে এসেছে। অর্থাৎ এই যে পদ, আমাদের যে এই যে একটা হলো সম্মুখন, একটা হলো পদ বিপর্যয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাওয়াটা আগে এসেছে। তাহলে যে বাক্যের মধ্যে এটা আমরা একটু পরে বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাওয়াটা, ক্রিয়াটা আগে এসেছে। তাহলে এখানে আমরা 3টা বাক্য দেখলাম। একটা বাক্যের মধ্যে হচ্ছে শুরুর দিকে কর্তার প্রাধান্য পাচ্ছে, আরেকটা বাক্যের মধ্যে কর্মের প্রাধান্য পাচ্ছে, এবং সর্বশেষ বাক্যের মধ্যে ক্রিয়ার প্রাধান্য পাচ্ছে। এটার উপর ভিত্তি করে বাচ্য হলো 3 প্রকার। তাহলে বাচ্য মানে কি? বাচ্য মানে হচ্ছে যে বাক্যের ভাব প্রকাশটাকেই মূলত বাচ্য বলা হয়। বাচ্য কাকে বলা হয়? বাক্যের একটি বাক্যের ভাব প্রকাশটাকে কি বলা হয়? বাচ্য বলা হয়। তাহলে বাক্যের ভাব প্রকাশটা 3 ভাবে হবে। একটা হয় প্রথমে কর্তা এসে ভাব প্রকাশ করবে, আবার হচ্ছে কর্ম এসে ভাব প্রকাশ করবে, আবার হচ্ছে ক্রিয়া এসে ভাব প্রকাশ করবে। এটার উপর ভিত্তি করে বাচ্য হলো কয় প্রকার? 3 প্রকার। সিম্পলি এই বিষয়টা অনেকে বুঝে না, আমাদের অনেকেই কিন্তু বাচ্চটা, আমাদের অনেকে স্টুডেন্ট কিন্তু এই বাচ্চটা অনেকে বুঝতে পারে না। তাহলে আজকের ক্লাসে আমরা একটু ভালো করে দেখলে বাচ্চটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। একটা হলো কর্তৃবাচ্য, যে বাক্যের মধ্যে যদি কর্তার প্রাধান্য থাকে, অর্থাৎ এই স্ট্রাকচারটা যেটা ফলো করবে সেটা হলো কর্তৃবাচ্য। আর যদি কর্ম আগে আসে তাহলে সেটা হয়ে যাবে কর্মবাচ্য। আর যদি পদ বিপর্যয় হয়, পদ বিপর্যয় বা ক্রিয়া যদি আসে, বা ক্রিয়া যদি আগে আসে, তখন সেটা হবে ভাববাচ্য। তাহলে ইজিলি সিম্পলি বিষয় হচ্ছে যে বাক্যের মধ্যে কর্তা আগে আসবে তাকে বলা হয় কর্তৃবাচ্য, যে বাক্যের মধ্যে কর্মের প্রাধান্য পাবে সেটা হলো কর্মের বাচ্য, যে বাক্যের মধ্যে ক্রিয়ার প্রাধান্য পাবে সেটা হলো ভাববাচ্যের উদাহরণ। তাহলে কর্তৃবাচ্য কি? যে বাক্যের কর্তারত্ব প্রাধান্য থাকবে। যেমন ছাত্ররা অঙ্ক করছে, এটা হচ্ছে একটা সিম্বল, এই যে 1 নম্বর স্ট্রাকচার, এখানে এটা হলো কর্তৃবাচ্যের উদাহরণ। 2 নম্বরে বললাম তাহলে কর্তৃবাচ্যের মধ্যে আমাদের কিছু সত্য আছে, সেটা হলো কর্তৃবাচ্যের মধ্যে ক্রিয়াপদ সর্বদা কি হবে? কর্তার অনুসারী হবে। অর্থাৎ এখানে এই ক্রিয়াপদটা বুঝাবে সবসময় কাকে? এই ক্রিয়াপদটা সবসময় সে কর্তাকে অনুসরণ করবে। করেছে কে? করেছে ছাত্ররা করেছে। কে করেছে? ছাত্ররা করেছে। তাহলে এখানে ক্রিয়াটা সবসময় কর্তাকে বোঝাবে, এই জন্য এটা হলো কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কর্তা, এটা আপনাদের জানার দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে কর্মবাচ্য, যে বাচ্চার মধ্যে কর্মের প্রাধান্য থাকবে তাকে কর্মবাচ্য বলা হয়। যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহিত হয়েছে। তাহলে শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহিত হয়েছে, এই বাক্যের মধ্যে কর্ম ব্যাঘ্রটাই হচ্ছে প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ শিকারীর মাধ্যমে ব্যাঘ্রটাই কি নিহিত হয়েছে? ব্যাঘ্রটা, বাঘ নিহত হয়েছে, এটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে, এই কারণে এটা হলো কর্মবাচ্য। তাহলে আমি বাচ্য বলেছিলাম, বাচ্য কি? বাচ্য হলো বাক্যের ভাব প্রকাশটাই হচ্ছে বাচ্য। বাক্য যে শব্দটাকে প্রাধান্য দিবে বাক্যের মধ্যে, তার উপর ভিত্তি করে বাচ্য নির্ধারণ হবে। বাক্য যদি কর্তাকে প্রাধান্য দেয় তাহলে বাচ্য হবে কর্তৃবাচ্য। বাক্য যদি কর্মটাকে প্রাধান্য দেয় তাহলে হবে কর্মবাচ্য। বাক্য যদি ক্রিয়াকে প্রাধান্য দেয় তখন তাকেও কি বলা হবে? ক্রিয়াবাচ্য। এখন আমাদের কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য পরীক্ষার মধ্যে আসে না, আমাদের মূলত আসে পরেরগুলো। আমরা পরেরগুলো একটু দেখি। এরপরে হচ্ছে যে ভাববাচ্য, আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভাববাচ্য মানে যে বাচ্য, অর্থাৎ বাক্য যদি, এখানে আমরা লিখি যে বাক্য সে যদি ক্রিয়াকে প্রাধান্য দেয়, কাকে? বাচ্য যদি ক্রিয়াকে প্রাধান্য দেয় তখন তাকে কি বলা হবে? ভাববাচ্য। যেমন আমি বললাম যে এখানে মূলত
আপনি এখানে সিম্পলি দেখেন, এখানে মূলত কাকে বেশি প্রাধান্য দিচ্ছে, আমারকে নাকি খাওয়াকে। যদি আমারকে যদি প্রাধান্য দিত তাহলে সেটা হয়ে যাবে কর্তৃবাচ্য, আর যদি ক্রিয়াকে প্রাধান্য দেয় সেটা হবে ভাববাচ্য। তাহলে আমি গত ক্লাসে আপনাদের একটা বিষয় বলেছিলাম, মনে আছে কিনা, সেটা হলো যেখানে যেখানে ভাব, যেখানে যেখানে ধাতু কতটা উল্লেখ থাকবে তার মানে সেটা কি হয়ে যাবে, ক্রিয়া হয়ে যাবে। গত ক্লাসে বলেছিলাম, আপনারা হয়তো খেয়াল করেন, যে ভাব অপর নাম হলো ক্রিয়া, ধাতুর অপর নাম হলো ক্রিয়া। যেখানে ভাব বোঝায় সেটা ক্রিয়া, যেখানে ধাতু বোঝায় সেটা হলো ক্রিয়া। তাহলে যে বাচ্চার মধ্যে ক্রিয়াটাকে প্রাধান্য দিবে তাকে বলা হয় ভাববাচ্য। তাহলে আমাকে, আচ্ছা এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে আমাকে এখন যেতে হবে, আমাকে এখন যেতে হবে। তাহলে এখানে কি আমাকে বোঝাচ্ছে নাকি যাওয়াটাকে বোঝাচ্ছে? অবশ্যই যেতে হবে, যাওয়াটা বোঝাচ্ছে। তাহলে এটা হলো কি, এটা হলো আমাদের ভাববাচ্যের উদাহরণ। যেমন আমি যদি বলি এই পথে চলা যায় না, তাহলে এখানে কি পথকে বোঝাচ্ছে নাকি চলাটাকে বোঝাচ্ছে? এই পথে চলা যায় না, অবশ্যই এখানে চলাকে বোঝাচ্ছে। আমি যদি বলি এবার ট্রেনের উঠা যাক, এবার ট্রেনের মধ্যে উঠা যাক, তাহলে এখানে কিন্তু ট্রেন বোঝাচ্ছে না, এখানে উঠাকে বোঝাচ্ছে। তাহলে যে বাক্যের মধ্যে ক্রিয়াকে প্রাধান্য দিবে সেটা হবে কি, ভাববাচ্য। এখন একটা বিষয় হচ্ছে, ধরেন কোথা থেকে আসা হচ্ছে, তাহলে কোথা থেকে না বোঝায়, এখানে কিন্তু আশাকে বোঝাচ্ছে, যে তুমি আসছো কোথা থেকে। ঠিক আছে, এটা হলো ভাববাচ্যের উদাহরণ। এরপর সর্বশেষে আমরা দেখি যে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সবচেয়ে বেশি এখান থেকে আসে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এই বিষয়টা ধরতে পারে না। আমরা একটু সহজভাবে বলি, তাহলে কর্মকর্তৃবাচ্য মানেই হচ্ছে যে বাক্যের মধ্যে কর্তাপদ উজ্জ্ব থাকে। এটা হলো আমাদের কোথাও আমরা কমন এক্সাম্পলটা একটু দেখি, যে বাক্যের মধ্যে কর্তাপদটা উজ্জ্ব থাকে, এখানে কি থাকবে, কর্তাপদ উজ্জ্ব থাকবে এবং কর্মপদ প্রকাশ থাকবে, তাহলে তাকে বলা হয় কি, কর্মকর্তৃবাচ্য। যেমন আমি যদি বলি যে কাজটা ভালো দেখায় না, তাহলে এই যে কাজ শব্দটা দেখেন, এই যে কাজটা ভালো দেখায় না, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কাজটা, যে শব্দটা, এই শব্দটা একই সাথে কর্তার কাজ করছে, আবার একই সাথে কর্মের কাজ করছে। কিভাবে? যেমন আপনি যদি বলেন যে বাঁশি বাজে এই মধুর লগ্নে, আমরা একটু পরবর্তী এক্সাম্পল দেখি, যে বাঁশি বাজে, তাহলে আপনি দেখেন যে বাঁশি যে শব্দটা, এই শব্দটা একই সাথে কর্তার কাজ করে, আবার একই সাথে সে কর্মের কাজ করছে। কাজটা ভালো দেখায় না, এখানে কাজটা শব্দটা কিন্তু, কাজটা কিন্তু ক্রিয়া না, এই কাজটা হচ্ছে যে কর্তা, মূলত কর্তা। আবার কাজটা একই সাথে কর্মের কাজ করছে। আবার আমরা একইভাবে দেখি যে বাঁশি বাজে মধুর লগ্নে, এখানে বাঁশি শব্দটা একই সাথে কর্তার কাজ করছে, আবার একই সাথে কর্মের কাজ করছে। এখন সেটা কিভাবে? যেমন আপনি দেখেন যে বাঁশি বাজে, আপনি যদি এখানে কি দিয়ে প্রশ্ন করেন, কি বাজে, আমাদের উত্তর আসতেছে বাঁশি। এখানে উত্তর কি আসতেছে, বাঁশি। এবং এখানে বাঁশি নিজে নিজে কিন্তু বাজে না। আপনি কি বাঁশি নিজে নিজে বাজাতে পারবেন? বাঁশি অবশ্যই নিজে নিজে বাজে না। তাহলে এখানে নির্দিষ্টভাবে এক্স বা ওয়াই কেউ একজন আছে যে বাঁশিটা বাজাচ্ছে, সেটা হলো রহিম। সেটা হলো কি, রহিমের। আমি বললাম রহিমের বাঁশি বাজায় মধুর লগ্নে, কিন্তু রহিমের অর্থাৎ কর্তাটা কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে। সেটা রহিমও হইতে পারে, সেটা করিমও হইতে পারে, সেটা আপনিও হইতে পারে, সেটা আমিও হইতে পারি। আপনার বাঁশি বাজে, আমার বাঁশি বাজে, সেটা যে কেউ হইতে পারে। তাহলে বিষয়টা হলো এখানে আমাদের মূল ফোকাসে থাকবে কিন্তু কর্তৃটা, অর্থাৎ মূল ফোকাসে থাকবে আমাদের এই কর্মটা, মূল ফোকাসে থাকবে আমাদের কর্মটা, কিন্তু কর্ম কিন্তু নিজে নিজে কাজটা করতে পারবে না। আমি যদি বলি যে কাজটা ভালো দেখায় না, এখন কাজ কি নিজে নিজে কাজ করবে? অবশ্যই নিজে নিজে কাজ করবে না। আমি বললাম যে তোমার, ধরে নিলাম যে তোমার কাজটা ভালো দেখায় না, আমার কাজটা ভালো দেখায় না, রহিমের কাজটা ভালো দেখায় না, করিমের কাজটা ভালো দেখায় না। অর্থাৎ এখানে এমন একজন আছে যে জিনিসটা উজ্জ্বল রয়েছে, অর্থাৎ কাজটা কিন্তু ভালো দেখায় না। এখানে কিন্তু আমরা নিজে নিজে কোনো কিছু করতে পারতেছি না, ভিতরে কেউ একজন আছে যে এটার কলকাঠি নাড়াচ্ছে। তাহলে যখনই কলকাঠি নাড়াবে তখন সেটা হবে কর্মকর্তৃবাচ্য। তাহলে এখানে কর্তৃ শব্দটা কেন নিয়ে এসেছে? কারণ কর্ম কিন্তু নিজে নিজে কাজটা করতে পারবে না, কর্তা কলকাঠি নাড়াচ্ছে, এই কারণে কর্তাকে নিয়েই কর্ম কাজ করতেছে, এই জন্য এই বাচ্চাটার নাম হয়ে গেছে কর্মকর্তৃবাচ্য। তাহলে সুতি কাপড় অনেক দিন থেকে, তাহলে সুতি কাপড় অনেক দিন থেকে, তাহলে সুতি কাপড়, এখানে যে সুতি কাপড় যে শব্দটা রয়েছে, এই সুতি কাপড় নিশ্চয়ই কোনো একটা কিছু আছে, সে তো নিজে নিজে আর টিকবে না। তাহলে সেটা সুতি কাপড়টা তৈরি করার পিছনে কেউ একজন আছে, যে এখানে কোনো একটা কর্তা আছে। বাঁশি বাজে মধুর লগ্নে, তাহলে বাঁশিটা কিন্তু নিজে নিজে বাজবে না, নিশ্চয় কেউ একজন আছে,
কলকাঠি নাড়াচ্ছে। তাহলে যে বাক্যের মধ্যে কর্তা উজ্জ থেকে কাজ করে এবং কর্মকে সে শুরুর দিকে নিয়ে এসে কাজ করায় তাকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। তাহলে আমরা একটু সহজভাবে বলি, সেটা হলো প্রথমে আমরা দেখেছিলাম কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যের মধ্যে তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে বাচ্য কাকে বলে। তাহলে বাচ্য মানে হচ্ছে যে একটা বাক্য ভাব প্রকাশ করে যার মাধ্যমে তাকে বলা হয় বাচ্য। তাহলে বাচ্য হলো তিন প্রকার সাধারণত। একটা হলো কর্তৃবাচ্য, যে বাক্যের মধ্যে আমরা কর্তা প্রাধান্য থাকবে তাকে বলা হয় কর্তৃবাচ্য। যে বাক্যের মধ্যে কর্ম প্রাধান্য থাকবে তাকে বলা হয় কর্মবাচ্য। যে বাক্যের মধ্যে ক্রিয়া প্রাধান্য থাকবে তাকে বলা হয় কি ক্রিয়াবাচ্য। এখন এখানে দেখেন কাজটা ভালো দেখায় না, আপনাকে কিন্তু বাক্য দেখে বুঝে দিতে হবে। এখানে কিন্তু আপনি দেখেন যে আমাদের এখানে কিন্তু দেখায় নাকি বোঝাচ্ছে না, এখানে কিন্তু কাজটাকে ইন্ডিকেট করতেছে, কাজটাই প্রাধান্য পাচ্ছে। আবার আমাদের এটা মাথায় রাখতে হবে কাজ তো নিজে নিজে করতে পারে না, কাজ করার পিছনে কিন্তু কেউ একজন আছে, তখন সেটা হয়ে যাবে কর্মকর্তৃ বাচ্য। যখনই কর্তা নিজে নিজে সরাসরি কাজ করবে, যেমন ছেলেরা অঙ্ক করছে, মাঝিরা নৌকা বাইছে, তারপর কৃষকরা মাঠে ধান কাটছে, এখানে কিন্তু সরাসরি কর্তাকেই বোঝাচ্ছে, তাহলে সেটা হবে কর্তৃবাচ্য। আবার যেখানে কর্মটাকে বোঝাচ্ছে, যেমন শিকারী কর্তৃক বাঘ নিহত হয়েছে, এখানে কিন্তু বাঘটাকে বোঝাচ্ছে, বাঘ হলো কর্তা, এই জন্য এটা হলো কর্তৃবাচ্য। আর আরেকটা বিষয় বললাম, সেটা হলো আমার খাওয়া হলো না, আমার যাওয়া হলো না, এখানে কিন্তু আমাকে বোঝাচ্ছে না, যাওয়া এবং খাওয়াটাকে বোঝাচ্ছে। আপনি অনুষ্ঠানে গিয়েছেন মূলত খাওয়ার জন্য, কিন্তু আপনি খাইলেন না, তখন সেটা হবে আমার খাওয়া হলো না। এখানে কিন্তু আপনাকে বোঝাচ্ছে না, বরং আপনার খাওয়াটাকে বোঝাচ্ছে। যেহেতু খাওয়াটাকে প্রাধান্য দিচ্ছে, এই জন্য এটা হলো ক্রিয়াবাচ্য। আর যে বাচ্চার মধ্যে কর্মপদ শুরুতে থেকে ক্রিয়াপদ উজ্জ থাকে এবং কর্মপদ এবং ক্রিয়াপদ উভয়ে মিলে যে বাক্যটা গঠিত হয়, যে বাচ্চা তাকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। তো আমরা হচ্ছে যে মোটামুটি একটু শর্টভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এরপর আমরা একটু বিগত সালের প্রশ্নগুলো দেখি, যে বাংলা বানান নিয়ম অনুসারে নিজের কোনটি শব্দ, এগুলো আপনারা একটু দেখে ফেলবেন। আমরা একটু আরও কয়েকটা প্রশ্ন আছে এখানে, নিজের কোন বাক্যটি শুদ্ধ। তাহলে এই যে বাক্যগুলো আমাদের একটু লিখতে হবে। সূর্য উদয় হয়েছে, এটা উদয় হবে না, সূর্য উদিত হয়েছে। আমার টাকার আবশ্যক নেই, এটা হবে আমার টাকার আবশ্যকতা নেই। জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ, যশলাভ শব্দটা বানানগত ভুল। এরপর হচ্ছে ধৈর্য এবং সহিষ্ণুতা মহত্বের লক্ষণ, এটা হলো আমাদের শুদ্ধ বাক্য। এছাড়া আমাদের আরও কিছু এখানে এক্সাম্পল রয়েছে, এখানে আপনারা দেখেন আমরা প্রশ্ন নিয়ে এসেছি অনেকগুলা। এই প্রশ্নগুলো আপনারা একটু ভালো করে একটু আয়ত্ত করে প্রশ্নগুলো আনসার দিবেন। তারপর হচ্ছে যে নিচের কোন বাক্যটি শুদ্ধ, আমরা যেগুলো বাক্য সম্পর্কিত এগুলো আমরা একটু দেখি। যে ক্লিওপেট্রা পরমা সুন্দরী ছিলেন, তাহলে এখানে একটা হলো পরমা সুন্দরী, পরম সুন্দরী, পরমা সুন্দরী বানান, পরম সুন্দর চারটের বানান আছে। তাহলে যেহেতু ক্লিওপেট্রা একজন নারী, মিশরের রানী ছিলেন, এই কারণে এটা হবে পরমা সুন্দরী। আচ্ছা, এরপর বাকিগুলো এই যে চলাকালীন এগুলো আপনারা একটু দেখবেন। এখানে আমাদের আরো কিছু এক্সাম্পল আছে, যেমন বিধান অপেক্ষা মূর্খ শ্রেষ্ঠ, বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠতর শ্রেষ্ঠ এগুলো আমাদের ব্যবহার করতে হবে না, এটা শ্রেষ্ঠ দিয়ে মূলত আমরা বিষয়টা আমরা বুঝতে পারছি। তাহলে এখানে মনোমুগ্ধকর আমরা একটু দেখি, মনোমুগ্ধকরটাই শুদ্ধ। এই যে আমাদের 36 নম্বর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে গরু ছাগলের বিরাট হাট। আপনারা সামনের দিকে দেখবেন যে আমাদের সামনে আগামী 4 থেকে 5 বছর পরে আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে, যেমন এটা 47তম বিসিএস এর মধ্যে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, যে প্রয়োগগতভাবে বাংলাকে নিয়ে প্রশ্নটা করেছিল যে প্রয়োগগতভাবে শুদ্ধ বাক্য কোনটি। এরকম কিছু প্রচলিত বাক্য, যে বাক্যগুলো আমরা ব্যবহার করতে করতে আমাদের কাছে বাক্যগুলো এখন শুদ্ধ মনে হয়। তাহলে এই শুদ্ধ বাক্যগুলো কেন শুদ্ধ সেটা আমাদের ব্যবহার করতে হবে। যেমন বিরাট গরু ছাগলের হাট, এটা কিন্তু সামনের দিকে আপনারা আর ভুল পাবেন না, এটা সামনের দিকে কিন্তু বিরাট গরু ছাগলের হাট, এটা কিন্তু শুদ্ধ হয়ে যাবে, বাক্যটা শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপর তাহার জীবন সংশয়পূর্ণ, এগুলো হচ্ছে আমাদের আরো কিছু যেমন এখানে আমাদের অনেকগুলো এক্সাম্পল আমরা নিয়ে এসেছি। প্রার্থনা, এই যে তুমি আমি সে, 2 3 1, এটা মনে রাখবেন 2 3 1 সবসময়, 2 3 1 স্ট্রাকচার এটা গঠিত হবে। তাহলে তুমি হচ্ছে সেকেন্ড পারসন, সে হচ্ছে থার্ড পারসন, এক হলো আমি পারসন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি। আচ্ছা, এরপর আছে নিজের কোনটি বাক্য শুদ্ধ। আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এরপর লেখা আছে আমি সস্ত্রীক, তিনি সাক্ষ্য দিবেন না, তাহলে এখানে সাক্ষ্য শব্দটা হলো শুদ্ধ। তাহলে আমাদের কিছু বানান আমরা নিয়ে এসেছি। তো এতটুকু ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি আজকের ক্লাসে আপনারা নতুন কিছু বিষয় জানতে পেরেছেন এবং এই বিষয়গুলো আপনারা অ্যানালাইসিস করবেন। তাহলে শুরুর দিকে আমি যে কথাটা বলেছিলাম সেটা হলো ক্লাস করবেন, পিডিএফ পড়বেন, তারপর হচ্ছে জব সলিউশন বা যে প্রশ্ন অ্যানালাইসিস করবেন। এই 3টা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ, তাহলে এটা হলো কমিটমেন্ট, আমার কমিটমেন্ট আপনাদের জন্য, যে আপনারা এই 3টা কাজ ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার
শুভকামনা জানিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি প্রশ্ন উত্তর দিব। তো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস ছিল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।